পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অস্ত্রগুরু বল্লভাচার্যকে আমার প্রণাম। আয়ুষ্মান ভব। কি হয়েছে মহারাজ, আপনাকে এত বিচলিত দেখাচ্ছে কেন? হ্যাঁ, এক ভয়ঙ্কর রাক্ষস বিকট দন্তের অত্যাচারে আমাদের প্রতাপনগরীর সুখ শান্তি আজ প্রায় শেষ হতে চলেছে। কেন, কি করেছে বিকট দন্ত? তাহলে শুনুন। পালাও পালাও, রাক্ষস বিকট দন্ত এসেছে, বাঁচাও বাঁচাও, রাক্ষস বিকট দন্ত এসেছে, পালাও, বাঁচাও বাঁচাও। আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। চলো, আজ আমি আমার ক্ষুধা তোমাদেরকে দিয়েই নিবারণ করব। আজ আবার আমাদের গ্রামের দুটো লোককে ধরে নিয়ে গেছে ওই বিকট রাক্ষস। চলো চলো, আমরা গিয়ে মহারাজ প্রতাপ সিংকে এই খবরটা দিয়ে আসি। মহারাজ, এই রাক্ষস বিকট দন্তের অত্যাচার তো দিনের পর দিন বেড়েই চলেছে। আপনি ওই অত্যাচারের হাত থেকে আমাদের রক্ষা করুন। না, আর নয়, আজ আমি নিজেই যাব ওই ত্রিচোর পর্বতে ওই বিকট দন্তকে নিজের হাতে শেষ করতে। বিকট দন্ত, সাহস থাকলে গুহা থেকে বেরো। আজ আমার হাতেই তোর মৃত্যু লেখা রয়েছে। বেরিয়ে আয়, শেষবারের জন্য বলছি, বেরিয়ে আয়। রাক্ষস বিকট দন্ত কাউকে ভয় পায় না। ভালোই হয়েছে যে তুই নিজেই আজ চলে এসেছিস, কারণ আজকের পর থেকে আমি এই প্রতাপনগরীর রাজা হব, আর তারপরে নিজের ইচ্ছে মতো প্রজাদেরকে ধরে ধরে আমার প্রজাদের ওপর অত্যাচার করার জন্যে তোর হাতটাই যে আর থাকবে না রাক্ষস। আমার এই অগ্নিবাণের তাপে তুই জ্বলে পুড়ে শেষ হয়ে যাবি। তোর ওই তুচ্ছ বানে আমার কিচ্ছু হবে না প্রতাপ সিং। এবার দেখ আমি কি করি। আমায় মারতে এসেছিলিস তাই না? কি হলো, এবার নিজেই পিছপা হয়ে পালাচ্ছিস? হ্যাঁ, কোথায় গেল তোর বীরত্ব? আমি বিকট দন্তকে মারতে পারিনি বল্লভাচার্য, আমি মারতে পারিনি, পরাজিত হয়েছি। হতাশ হবেন না মহারাজ, হতাশ হবেন না। আমি ওই বিকট দন্তের অত্যাচার থেকে আপনার এই প্রতাপনগরীকে আমি রক্ষা করব। আমি জানি এই কাজ একমাত্র আপনিই করতে পারেন, কারণ রাজপুরোহিত ত্রিলোক শাস্ত্রী আমায় এই কথা বলেছেন। চিত্রকূট পাহাড়ের পেছনে সুরক্ষা মহল আছে, সেখানেই রয়েছে রাক্ষস বিকট দন্তকে মারবার এক মহাগদা। সেই গদাকে দুটি মহারাক্ষস সর্বদা পাহারা দিচ্ছে। প্রথমে ওই দুজনকে মারতে হবে, তারপরেই আনতে হবে সেই গদা। আর এই কাজ শুধু সেই করতে পারে যে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বীর।
এই জন্যই আমি আপনার কাছে এসেছি, কারণ আপনার মতো শ্রেষ্ঠ বীর এই পৃথিবীতে আর কেউ নেই। আপনি একটুও বিচলিত হবেন না। আমি ওই দুটি ভয়ঙ্কর রাক্ষসকে বধ করে ওই বিশাল মহাগদাকে নিয়ে আসব। যদি তোমরা দুজন আমার হাত থেকে বাঁচতে চাও তো সরে যাও। ওই মহাগদা আমাকে নিয়ে যেতে দাও। আমরা বেঁচে থাকতে এই গদাটাকে কেউ এখান থেকে নিয়ে যেতে পারবে না, কেউ না। আর যদি বেঁচেই না থাকো তবে তোমাদের অস্ত্র ধ্বংস হয়ে গেছে, এবারে তোমাদের পালা। এবার আমার হাতে বিকট দন্তের মৃত্যু সুনিশ্চিত। এবার এই গদার প্রহারে আপনাকে বিকট দন্তকে হত্যা করতে হবে। বল্লভাচার্য, মনে রাখবেন, এই গদার নিশানা যদি একবার ভুল হয় তবে বিকট দন্তকে আর কিন্তু মারা যাবে না। আর বিকট দন্ত এইভাবে বেঁচে থাকলে আমার রাজ্য আর রাজ্যবাসীরা যে শেষ হয়ে যাবে বল্লভাচার্য। বিকট দন্তের বধ আমি করব মহারাজ। তিলক শাস্ত্রী মহাশয়, আপনি আমায় আশীর্বাদ করুন। বিজয়ী ভব। বিকট দন্ত, আমি আসছি। কে তুই মূর্খ? তুই জানিস না আমার এখানে আসা আর মৃত্যুকে আহ্বান জানানো একই বিষয়? আমার নয়, আজ মৃত্যু তোমার হবে বিকট দন্ত। এই দেখো, তোমায় মারবার জন্য আমি কি এনেছি। হ্যাঁ, এই গদা তুই কোথায় পেলি? এটা তো আমার রাক্ষস মহলে রাক্ষসরা পাহারার মধ্যে রেখেছিল। ছিল, কিন্তু এখন আর নেই, কারণ ওই দুটো রাক্ষসকে মেরে আমি এই গদা নিয়ে এসেছি। এবার এই গদা দিয়ে আমি তোমাকে মারবো। আমায় মারার আগে আমি তোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেব। তোমার কোনো শক্তি কাজ করবে না বিকট দন্ত, কারণ অন্যায়ের অন্ত তো হবেই। ও বরুণ জেঠু, আজকে আমাদের কিসের গল্প বলবে গো? আজ তোদের একটা গাড়ির গপ্প বলবো আকাশ।
গাড়ির গল্প? না না, গাড়ির গল্প শুনবো না, ওতে কোনো গা চমচমে ব্যাপার নেই। কে কে বলেছে নেই লাট্টু? হ্যাঁ আছে আছে, আর এতটাই আছে যে তোরা ভাবতেই পারছিস না। তাই আমি যে ঘটনাটার কথা বলছি সেটা মন দিয়ে শোন আগে তোরা। ঠিক আছে বলো বরুণ জেঠু। পোস্টমাস্টারের কাজে আমার পোস্টিং তখন চাঁদপুরে। বাহ, ভারী সুন্দর তো নাম জায়গাটার, চাঁদপুর। চাঁদপুর পোস্ট অফিসে জয়েন করেছি তখন সবে 1 সপ্তাহ হবে। দিনটা ছিল সোমবার। কাজেরও বেশ ভালোই চাপ ছিল। সব কাজ মোটামুটি সেরে যখন পোস্ট অফিস থেকে বেরোলাম তখন ঘড়িতে রাত 9টা। শীতকাল। রাস্তায় লোক বলতে আমি আর আমাদের পোস্ট অফিসের সব থেকে বয়স্ক পোস্টম্যান রামদিন। এতটা রাত করা আমাদের ঠিক হয়নি পোস্টমাস্টার মশাই। কি করবো বলো রামদিন? তুমি তো দেখলে কত কাজের চাপ ছিল আজ। তাও তো সব কাজ শেষ করে উঠতেই পারলাম না। কালকে সকাল সকাল এসে বাকি কাজটা আমাকে শেষ করতেই হবে। সে তো ঠিক আছে পোস্টমাস্টার মশাই, কিন্তু এত রাতে এই রাস্তা দিয়ে একা একা যাওয়া মোটেও নিরাপদ নয়। কেন, তুমি তো আছো আমার সঙ্গে, তাহলে আর ভয় কিসের? আমি তো আর আগের সেই রামদিন নেই পোস্টমাস্টার মশাই। এখন আমার অনেক বয়স হয়ে গেছে। কিন্তু ভয়টা কিসের সেটা তো বললেই না। আপনি তো জানেন না, চাঁদপুরে প্রায়ই ডাকাতি হয়। আর আপনার বাড়ি যাওয়ার পথে যে জঙ্গল পড়বে, ওই জঙ্গলেই ডাকাতেরা লুকিয়ে থাকে। এই কথা তুমি আমাকে আগে কেন বলনি রামদিন? এখন এতটা পথ যেতে তো আমার ভয় করবেই। যদি কোনো গাড়ি পেতাম তাহলে একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতাম। গাড়ি? সে যদি আপনার ভাগ্যে থাকে তো পাবেন। তুমি কথাটা এইভাবে বললে কেন? বললাম কারণ শুনেছি এই রাস্তা দিয়েই নাকি রাতের বেলা একটা কালো রঙের গাড়িকে যেতে দেখা যায়। আর এটা কোনো নতুন ঘটনা নয় পোস্টমাস্টার মশাই, এই ঘটনা বহু দিনের। আমার বাবাও রাতের বেলা ওই গাড়িকে দেখেছে। আর তুমি কখনো সেই কালো গাড়িকে দেখোনি রামদিন? না পোস্টমাস্টার মশাই, আমার সেই ভাগ্য হয়নি এখনো। এসব কথা বলে তুমি তো আমাকে আরো ভয় পাইয়ে দিচ্ছ রামদিন। প্রথমে বললে ডাকাতের কথা, তারপর আবার কালো গাড়ি। এবার আমি কি করে বাড়ি যাব বলতে পারো? আমার তো ভয়ে সারা শরীর অবশ হয়ে আসছে। না 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 না, আমি আর যেতে পারবো না। তারপর কি হলো জেঠু? তুমি সেই রাতে আর বাড়ি ফিরতে পারোনি? ওরে বাবা, গিয়েছিলাম, কিন্তু সে ছিল এক ভয়ঙ্কর অভিজ্ঞতা, যার কথা আজ এত বছর পরেও আমি ভুলতে পারিনি। বলো না বরুণ জেঠু, বলো না, কি এমন হয়েছিল তোমার সাথে সে রাতে? সেই শীতের রাতে আমার সারা শরীর ঘামে ভিজে যাচ্ছে। রামদিন কোন রকমে আমাকে ধরে ধরে একটা গাছের নিচে এনে বসালো। এই গাছের তলায় বসে একটু বিশ্রাম নিন পোস্টমাস্টার মশাই। একটু জল খাবো রামদিন। একটু জল পাওয়া যাবে? জল? কে 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 আপনি? ও বাবু, ভয় পাবেন না, আমি আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি। আপনি জল চাইছিলেন তাই জল নিয়ে এসেছি, নিন জলটা খেয়ে নিন। কিন্তু কে আপনি? আমি বাহাদুর, এবার জলটা খেয়ে নিন। কিন্তু পোস্টমাস্টার মশাইয়ের জল তেষ্টা পেয়েছে, তা আপনি জানলেন কি করে? সে কথা আপনাকে আমি পরে বলছি রামদিন বাবু, আগে ওনাকে জলটা খেতে বলুন। আপনি আমাকে চেনেন? কিন্তু আমি তো আপনাকে আগে কোথাও দেখেছি বলে মনে পড়ছে না। পড়ছে না কারণ আপনি আগে আমাকে কখনো দেখেননি। এবার বরুণ বাবুকে জলটা খেতে বলুন। ভয় পাবেন না, এই জলে কোনো বিষ মেশানো নেই। এ কি, আপনি আমার নামও জানেন? কিন্তু তো অবাক হবেন না বরুণ বাবু, পৃথিবীতে এমন অনেক প্রশ্নই আছে যাদের কোনো উত্তর হয় না। জলটা খেয়ে নিন। এবার বলুন তো ঠিক করে, আমার যে জল তেষ্টা পেয়েছে সেটা আপনি জানলেন কি করে? আমি না, জেনেছেন উনি। আরে ওটা তো একটা কালো রঙের গাড়ি, আমরা তো কিছুই বুঝতে পারছি না।
আরে আপনাকে তো একটু আগেই বললাম বরুণ বাবু, এমন অনেক কিছু আছে যে সাধারণ মানুষের চেনা জানা অভিজ্ঞতার বাইরে, যে বোঝা যায় না, কভি কভি যার উত্তর ভি খুঁজে পাওয়া যায় না। কিন্তু গাড়িতে যিনি বসে আছেন উনি কে? আগে আমার মালিক আছে, উনি তো আপনাদের দেখে গাড়িটা থামিয়ে আমাকে আপনাদের কাছে পাঠালেন। এবার চল চল গাড়িতে গিয়ে বসবেন। না না, আমি এখন ঠিক আছি, আমাদের আর গাড়ির প্রয়োজন নেই, আমরা হেঁটেই চলে যেতে পারবো। পারবেন না, পারবেন না বাবু, পারবেন না। রাস্তায় আপনাদের বিপদ হতে পারে, আর আমার মালিক সেটা হতে দিতে পারেন না। ওই দেখুন উনি আপনাদের ডাকছেন। আসুন বরুণ বাবু, আসুন। রামনেন, তুমি তখন আমাকে একটা কালো গাড়ির কথা বলছিলে না? হ্যাঁ পোস্টমাস্টার মশাই, ওটাও তো একটা কালো গাড়ি। ওই কালো গাড়িটাই সেই কালো গাড়িটা নয় তো, যাকে এই চাঁদপুরের রাস্তায় রাতের বেলা দেখা যায়? আমিও সেটাই ভাবছিলাম পোস্টমাস্টার মশাই, সেটাই ভাবছিলাম। বরুণ বাবু, আমার বাবু ডাকছেন, আপনারা তাড়াতাড়ি আসুন। বরুণ জেঠু, তোমরা সেই কালো গাড়িতে গিয়ে উঠলে? হ্যাঁ রে, উঠলাম। কারণ আমি আর রামদিন তখন যেন কেমন একটা ঘোরের মধ্যে ছিলাম। বাহাদুর আর তার মালিক যেন আমাদের বশ করেছিল। কি করছি, কেন করছি, এইসব বোঝার ক্ষমতা তখন আমাদের আর ছিল না রে পল্টু। তারপর তারপর কি হলো বরুণ জেঠু? তারপর আমরা গাড়িতে উঠতেই গাড়ি ছেড়ে দিল, কিন্তু কিছুক্ষণ পরেই। আপনি তো আমাদের পরিচয় জানেন দেখছি, কিন্তু আপনার পরিচয়, আপনি কে? আমার আজ আর কোনো পরিচয় নেই বরুণ বাবু, কিন্তু এক সময় ছিল। এখন নেই, আগে ছিল। এইসব কথার মানে তো আমি কিচ্ছু বুঝতে পারছি না। সত্যি করে বলুন না, কে আপনি? সত্যি করে জানতে চান? একেবারে সত্যি করে? এ কি, আপনি এইভাবে হাসছেন কেন? বলুন না, হাসছেন কেন? হাসির কথা বললে তো হাসতেই হবে, তাই না বরুণ বাবু? সত্যি কথা হলো আমরা এখন সমস্ত পরিচয়ের ঊর্ধ্বে। ওই দেখুন, সামনে কারা যেন ঘোড়া ছুটিয়ে আসছে। ভয় পাবেন না বরুণ বাবু, এই চন্দ্রপ্রসাদ থাকতে আপনার কোনো ক্ষতি হবে না। তার মানে আপনার নাম চন্দ্রপ্রসাদ? চন্দ্রপ্রসাদ বাবু, ওই দেখুন, ওরা ফায়ার করতে করতে কত সামনে চলে এসেছে। বাহাদুর, ওই কালু ডাকাতের দলকে আজ এমন শিক্ষা দিতে হবে যে ওরা যেন আর কখনো ডাকাতি করবার সাহস না পায়। ঠিক আছে বাবু, আজ এই বাহাদুর সবাইকে আবার চমকে দেবে। কালু, আজ তোদের খেল খতম। এই কালু ডাকাতের খেল কেউ খতম করতে পারেনি। এই তোরা এই গাড়িটা আজ ঝাঁঝরা করে দে। হ্যাঁ কালু ওস্তাদ। কি বলছো বরুণ জেঠু? বাহাদুর বাবু একা ডাকাতদের সঙ্গে লড়াই করলো? শুধু লড়াই করলো না, লড়াইতে জিতেও গেল। শেষে কালু ডাকাত আর ওর সাগরেদরা পালিয়ে যেতে বাধ্য হলো। তারপর কি হলো বরুণ জেঠু? তখন রাত প্রায় শেষ, পূব দিকে আকাশটা আস্তে আস্তে লাল হয়ে উঠছে। হঠাৎ চন্দ্রপ্রসাদ বাবু গাড়িটা একটা গাছের সামনে থামিয়ে বললেন, বরুণ বাবু, ভোর হয়ে গেছে, আর কোনো বিপদ নেই। এবার আপনারা দুজন নিশ্চিন্তে বাড়ি যান। সে কি? না না, তা হয় না। আসুন আসুন আমার বাড়িতে। আপনি আমাদের এত বড় একটা বিপদ থেকে উদ্ধার করলেন, কিন্তু আপনার সাথে তো এখনো আমাদের ভালো করে পরিচয়ই হলো না চন্দ্রপ্রসাদ বাবু। তার আর প্রয়োজন নেই বরুণ বাবু, আপনারা এখন বাড়ি যান, কারণ এবার আমাদেরকেও ফিরতে হবে। বিদায় বরুণ বাবু। পোস্টমাস্টার মশাই, এবার আমাদেরকেও ফিরতে হবে যে, চলুন। হ্যাঁ চলো রামদিন, কিন্তু চন্দ্রপ্রসাদ বাবু গেলেন কোথায়? যে অজানার দেশ থেকে এসেছিলেন, হয়তো সেখানেই ফিরে গেছেন। তুমি ঠিকই বলেছো রামদিন, ঠিকই বলছো। যে অজানার দেশ থেকে এসেছিলেন সেই অজানার দেশেই হয়তো ফিরে গেলেন। সত্যি
সেই অদ্ভুত কালো রঙের গাড়ির দর্শন আর আমার কোনোদিন হয়নি। আর চন্দ্রপ্রসাদ, বাহাদুর এদের পরিচয় জানি না, আর জানবার চেষ্টাও কোনোদিন করিনি আকাশ। কারণ সবকিছু জানা যায় না, সব প্রশ্নের উত্তর হয় না। বাহাদুর সেদিন আমাকে বারবার বলেছিল। আজ জীবনের এতগুলো বছর কাটাবার পর সেই কথার অর্থ যেন আমার কাছে ক্রমশ আরো স্পষ্ট হচ্ছে। ওরে বাবা, কি স্বপ্ন, কি ভয়ানক স্বপ্ন। আজ সন্ধেবেলা ক্লাবে গিয়ে এই বরুণ জেঠুকে এই স্বপ্নের কথাটা বলতে হবে। ও বরুণ জেঠু, ও বরুণ জেঠু, বলো না এমন ভয়ানক স্বপ্ন কেন দেখলাম? স্বপ্ন এক বড় অদ্ভুত বিষয় রে, এর সঠিক ব্যাখ্যা কেউই দিতে পারে না। তবে বেশিরভাগ লোকই বলে যেটা নিয়ে মানুষ বেশি চিন্তা করে সেটাই কোনো না কোনো ভাবে সে স্বপ্নে দেখে। কিন্তু আমি তো এরকম কোনো ব্যাপার চিন্তাই করিনি যে ওরকম একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। এসব নিয়ে আর বেশি ভাবিস না তো আকাশ। তার চেয়ে আমার গল্পটা আজ তোরা মন দিয়ে শোন। কিসের গল্প বরুণ জেঠু? আজ তোদের যে গল্পটা বলবো তার পেছনেও রয়েছে এক অদ্ভুত স্বপ্ন। স্বপ্ন? অদ্ভুত স্বপ্ন মানে আমার স্বপ্নটার মতন বরুণ জেঠু? সব স্বপ্নই কি একরকম হয় রে আকাশ? এই স্বপ্নটা ছিল একদম অন্য রকমের একটা স্বপ্ন। স্বপ্নটা কে দেখেছিল? তুমি? না, আমি দেখিনি। এই স্বপ্নটা দেখেছিল নগেন খুড়ো। নগেন খুড়ো? তিনি আবার কে? বলছি সব বলছি, মন দিয়ে শোন। আমি তখন হরিহরপুর গ্রামের পোস্টমাস্টার মশাই। বলতে বাধা নেই, ওরকম গ্রাম আমি আর দুটো দেখিনি কখনো। এই কথা কেন বলছো? জানিস আকাশ, গ্রাম সাধারণত হয় সবুজ সুন্দর। এই হরিহরপুর গ্রামটা ছিল বড় রুক্ষ। জলের অভাবে মাটি শুকিয়ে গেছে, প্রচন্ড গরম, গাছের পাতাগুলো ধুলোতে ঢেকে গেছে। মানে সোজা কথায় গ্রাম বলতে যে ছবি আমাদের মনে ফুটে ওঠে তেমন গ্রাম ছিল না এই হরিহরপুর। বুঝলাম, কিন্তু ওই স্বপ্নটার কি হলো এবার তো বলো। তা যাই হোক, সারাদিনে কাজের পরে বাড়িতে আর গরমে মন টেকতো না, তাই বেরিয়ে পড়তাম আড্ডা দিতে। কাদের সাথে আড্ডা মারতে? আমাদের একটা ছোট আড্ডা মারবার দল ছিল, সেখানেই আলাপ নগেন খুড়োর সঙ্গে। ভালো নাম নগেন বারুই। লোকটা বেশ হাসি খুশি, খোলামেলা মনের মানুষ। কিন্তু সেই মানুষ হঠাৎ কেমন পাল্টে গেল। কেন? মানুষটাকে পাল্টে দিয়েছিল একটা অদ্ভুত স্বপ্ন। স্বপ্নটা কি? বলছি এক সন্ধ্যার আড্ডার আসরে দেখি নগেন খুড়ো একদম চুপচাপ হয়ে বসে আছে। আমি বললাম, ও নগেন খুড়ো, আজ কি হলো আপনার? হ্যাঁ, এমন মাথা নিচু করে বসে আছেন কেন? মন মেজাজ ভালো নেই বুঝি? কি হলো? মাস্টার মশাই কিছু বলতেছে, কানে ঢুকতেছে না? আরে নগেন খুড়ো, তোমার হলোটা কি? 3-4 রাত চোখে ঘুম নেই, বুঝলে? 3-4 রাত। কি বলছেন নগেন খুড়ো? হ্যাঁ, 3-4 রাত চোখে ঘুম নেই কেন? কি হয়েছে? স্বপ্ন গো পোস্টমাস্টার মশাই, স্বপ্ন। একই স্বপ্ন রোজ রাতে দেখতেছি গো। উফ, কি ভয়ানক স্বপ্ন, আপনাদের আর কি বলবো। আরে বলে ফেলুন, দেখবেন বললে মনটা একদম হালকা হয়ে যাবে। নগেন খুড়ো তোমার কথা শুনে সেই স্বপ্নের কথা বলতে রাজি হলো বরুণ জেঠু? হলো। তা কি বললো? বললো, জানেন পোস্টমাস্টার মশাই, কথা নেই বার্তা নেই, কোথা থেকে এক সাধু বাবা আমাকে স্বপ্নে রোজ দেখা দিচ্ছে। আর কি ভয়ঙ্কর তার চোখ দুটো। ওঠ নগেন, ওঠ। ও আর কতদিন তোর কাছে আমাকে এভাবে আসতে হবে বলতো? ওঠ বলছি, ওঠ। আপনি আবার এসেছেন সাধু বাবা? হ্যাঁ, আসতে বাধ্য হয়েছি, কারণ তুই আমার কথা শুনছিস না। কিন্তু কোনো কিন্তু নয় নগেন, কোনো কিন্তু নয়।
একটা কথা আবার ভালো করে মন দিয়ে শুনে রাখ, যতীনের ওই সম্পত্তি আমি আর জকের মতন পাহারা দিতে পারবো না, কারণ আমাকে এবার পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ করে চলে যেতে হবে। চলে যেতে হবে, সমস্ত মায়া ত্যাগ করে চলে যেতে হবে। যতীনটা কি নগেন খুড়ো? যতীন বারুই হলেন আমার বাবা। একসময় পাটের ব্যবসা করে অনেক বিষয় সম্পত্তি করেছিলেন। মায়ের কাছে শুনেছি বাবার নাকি 4 ঘোড়া মোহর ছিল। তো সেই মোহর এখন কোথায় গেল নগেন খুড়ো? জানি না, কারণ সেই মোহরের ঘোড়া দেখার সৌভাগ্য আমার কখনো হয়নি। আচ্ছা, ওই সাধু বাবা আপনার বাবার সম্পত্তি বলতে ওই 4 ঘোড়া মোহরের কথা বলছেন না তো, যেটা উনি এতদিন জকের মতন পাহারা দিচ্ছেন? হ্যাঁ, এটা কিন্তু আমি মন্দ বলেননি গো পোস্টমাস্টার মশাই। হতেই পারে সাধু বাবা ওই মোহরের কথাই বলতেছেন। কিন্তু 4 ঘোড়া মোহর উনি কোথায় পাহারা দিচ্ছেন? আচ্ছা, সেই সম্পর্কে সাধু বাবা স্বপ্নে আপনাকে কিছু বলেননি? বলেছেন, সেই ব্যাপারেও বলেছেন। কি বলেছেন? এই হরিহরপুর গ্রামের একদম উত্তর দিকে যে বাঁশ বন আছে, সেইখানেই নাকি আমার বাবা যতীন বারুইয়ের সমস্ত সম্পত্তি উনি পাহারা দিতেছেন। বাঁশ বনের সম্পত্তি? ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। তারপর তোমরা কি করলে বলুন জেঠু? সেই দিন রাতেই আমরা সবাই মিলে সেই বাঁশবনে যাব বলে ঠিক করলাম। রাতের অন্ধকারে কি আমাদের এই গভীর বাঁশবনে ঢোকা ঠিক হবে পোস্টমাস্টার মশাই? যদি ভয় লাগে তো আপনারা নাই যেতে পারেন, কিন্তু আমি যাবই। কি নগেন খুড়ো, আপনিও কি ভয় পাচ্ছেন নাকি? পেলেও আমাকে তো যেতেই হবে। রোজ রোজ ভয় পাবার থেকে একদিন ভয়ের মুখোমুখি হওয়া অনেক ভালো। ভালো, বেশ ভালো কথাটা বলেছেন আপনি। তাহলে আর কি, চলুন। কারণ বন্ধু হয়ে এক বন্ধুকে বিপদের মধ্যে তো ফেলে আর চলে যাওয়া যায় না। হ্যাঁ, চলুন। আয় নগেন, আয়। আমি তোর জন্য সেই কবে থেকে অপেক্ষা করে আছি। আরে এই তো সেই সাধু বাবার গলা। আপনি ঠিক বলছেন নগেন খুড়ো? হ্যাঁ, একদম ঠিক চিনেছি পোস্টমাস্টার মশাই। এই কণ্ঠস্বর কি ভোলা যায়? সাধু বাবা, আপনি কোথায়? আরো ভেতরে ঢুকে আয়। চলুন তো দেখি। আমরা এসে গেছি সাধু বাবা। জানি। ওরে বাবা, কি ভয়ঙ্কর রূপ আপনার সাধু বাবা। ভয় পাস না। এবার বলুন সাধু বাবা, নগেন খুড়োর বাবা যতীন বারুইয়ের কোন সম্পত্তি আপনার কাছে আছে? সেটা বলবো বলেই তো নগেনকে আমি এখানে ডেকেছি। আর আমরা নগেন খুড়োকে সাহায্য করতেই ওনার সঙ্গে এসেছি। আমি জানি। এবার শোন তোরা, এখান থেকে সোজা 10 পা গেলেই একটা কালো বড় পাথর দেখতে পাবি। সেই পাথর সরালেই খোঁজ পাবি সেই গুপ্তধনের। যা, আর দেরি করিস না, যা। তার মানে এইটাই সেই কালো পাথর যার নিচে আমার বাবার ধনসম্পদ লুকিয়ে রাখা আছে। তাই তো মনে হচ্ছে নগেন খুড়ো। চলুন এবার পাথরটা সরিয়ে দেখা যাক। আরে, এটা তো একটা সুড়ঙ্গ। চলুন তো নগেন খুড়ো, আসুন সবাই নিচে নেমে দেখি। তার মানে আমার অনুমান একদম ঠিক ছিল নগেন খুড়ো। এবার চলুন এই 4টে মোহরের ঘোড়া নিয়ে উপরে ওঠা যাক। হ্যাঁ, চলুন। এই 4 ঘোড়া মোহরই তো আমার বাবা যতীন বারুই আপনার কাছে রেখে গেছিলেন, তাই তো সাধু বাবা? কিন্তু সাধু বাবা, যতীন বারুই হঠাৎ এই 4 ঘোড়া মোহর আপনার কাছে কেন রেখে গেলেন? কালু ডাকাতের ভয়ে। কালু ডাকাত? হ্যাঁ, সেই সময় কালু ডাকাতের অত্যাচারে কেউ কিছু বাড়িতে লুকিয়ে রাখতে পারত না। সেই ভয়েই যতীন এক রাতে আমাকে এই মোহর দিয়ে যায় আর বলে, কালু ডাকাত পুলিশের হাতে ধরা পড়লেই এই 4টে মোহরের ঘোড়া সে নিয়ে যাবে। কিন্তু কালু ডাকাতকে পুলিশ কোনোদিনই ধরতে পারেনি। আর তাই যতীন বাবুরও এই মোহরের ঘোড়া নিতে আর আশা হয়নি, তাই তো? কিন্তু এবার এই মোহর আমি নগেনের হাতে তুলে দিতে পেরে নিশ্চিন্ত হলাম।
আর কোনো কাজ বাকি রইল না। এবার আমি মুক্ত, এবার আমি মুক্ত। মুক্তি, মুক্তি আমার, মুক্তি। তারপর ওই 4 ঘোড়া মোহর আমরা সরকারের হাতে তুলে দিলাম, আর তার বিনিময়ে সরকার যে অর্থ দিল সেই অর্থের একটা অংশ দিয়ে সাধু বাবার একটা মন্দির প্রতিষ্ঠা করা হলো ওই বাঁশবনের ভেতর। কি রে, কেমন লাগলো গল্পটা? দারুণ দারুণ। আর তোমাদের?